This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ট্যাংরাকাণ্ডের জট আসলে কেটেও কাটছে না। পুলিশকে দেওয়া প্রসূনের বয়ান ঘিরে বিস্তর ধন্ধ। সত্যি কি দেনার দায়ী শেষ হতে চেয়েছিল গোটা পরিবার? আত্মহত্যা কি সম্মতি ছিল পরিবারের সব সদস্যদের? আসুন কথা বলি আমাদের সঙ্গে বিশিষ্ট চিকিৎসক মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। রঞ্জনবাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। রঞ্জনবাবু, শুধুমাত্র দেনার দায় একটা পরিবারের 6 জন সদস্য এরকম চরম পরিণতি বেছে নিতে পারে বলে মনে করেন আপনি? দেখো দীপ, এই সুপ্রিয় রিপোর্টিংটা আমি এক্ষুনি দেখছিলাম। ABC মডেল একটা আছে। এ মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে কোনো ঘটনার আগে কি ঘটতে চলেছে তার একটা গতি প্রকৃতি, তার সাথে বিহেভিয়ার, যারা ঘটনাটা ঘটালো, মানে সেই 17 তারিখের রাতের পর যে ঘটনাগুলো ঘটলো এবং তার কনসিকুয়েন্সেস। আজকে আমরা একটা টার্ম ইউজ করি ফ্যামিলি সাইড, মানে ফ্যামিলিতে যখন একসাথে অনেকে মারা যায়। ইউক্সরি সাইড বলা আছে যখন ওয়াইফকে মারা হয়, আর বাচ্চাকে মারা হয় তখন সেই টার্মটাকে আমরা বলি ফিলিসাইড। এবার তুমি যদি দেখো যেভাবে চারপাশ থেকে যে পূর্ব এই ঘটনাগুলো ঘটেছে, মানে আর্থিক অনটন, তাদের চামড়ার ব্যবসায়, ট্যানারি বিজনেসে এতটা লোন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিপ্রেক্ষিতে একটা বিরাট অঙ্কের একটা দায় দেনা। তুমি যদি ধরো যে 20টা পার্টি, এখানে একটু আগেই রিপোর্টিং এ উঠছিল 50 লক্ষ টাকা করে ধার হলে সেখানেই 10 কোটি টাকা হচ্ছে। এবং এই যে পাহাড় প্রমাণ যে চাপটা, তারপরে বাড়িতে অপেক্ষাকৃত যারা দুর্বল স্ত্রী এবং শিশু বা মহিলা বা শিশুদের, তাদেরকে খুন করে তারপরে নিজেরা বেরিয়ে গিয়ে হঠকারীর মতো 12টা 52 থেকে রাত্রেবেলা 3:15 উদ্ভ্রান্তের মতো কলকাতা শহরের একে জায়গায় ঘুরে লাস্টে অভিষিক্তার ডিভাইডারে আটকানো। দীপ, আমি নিজে এই পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম যারা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের এই যে 2জন ভদ্রলোক রয়েছেন, তারা এখন অনেকটাই বিপন্মুক্ত, কিন্তু তাদের যে মাল্টিপল ফ্র্যাকচার ইনজুরি হয়েছে, এবং বাচ্চাটারও হয়েছে, তাদের হিউমেরাস বোনে ফ্র্যাকচার আছে, ফিমারে ফ্র্যাকচার আছে। যেভাবে তারা গাড়ির গতিটা স্পিড করেছিল সেটা কখনোই ঘুমিয়ে পড়েছিলাম এই তত্ত্ব দ্বারা হয় না। তাহলে এই যে ঘটনাটা, এটা কিন্তু একটা তাৎক্ষণিক ইম্পালসে হয়েছে। দীর্ঘদিনের দেনা, 18 তারিখে একটা ডেডলাইন ছিল যে পাওনাদারদের শোধ দেবে, পাহাড় প্রমাণ চাপ বাড়ছিল, তাই 17 তারিখে জবনিকাপাত ঘটানোর জন্য পরিকল্পিতভাবে এই 2জন পুরুষ ডাক্তারবাবু এটাও বুঝলাম, কিন্তু ডাক্তারবাবু আপনি কি এটা বিশ্বাস করেন যে কোথাও একটা ধরুন টাকা পয়সা খরচ করা প্রবণতা, একেবারে আকাশে চুম্বি একটা লাইফস্টাইল, তার প্রত্যাশার চাপটাও কি ততোধিক? মানে দেনার দায় যতটা, এই টাকা পয়সার যে প্রত্যাশা বা লাইফস্টাইলের যে উচ্চাশা, তার চাপ, তার প্রভাব কি ততোধিকই? যখন প্রত্যাশা যখন গগনচুম্বী হয় এবং প্রত্যাশা থেকে যখন একটা ব্যবসায়িক দিক থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়, তখন সে মেকআপ দেওয়ার চেষ্টা করে। আমরা গ্যাম্বলিং এর ক্ষেত্রেও দেখেছি যে একটা মানুষ যখন জুয়া খেলতে থাকে, সে ক্রমান্বয়ে হারতে থাকে, তখন সে সেই চেজিং দ্য লসটাকে চেজ করার জন্য আরো বড় পরিমাণে ইনভেস্ট করতে থাকে। কিন্তু এক সময় যখন সেটা পেরে ওঠে না, ক্রমান্বয়ে বাজারে আর্থিক দেনাটা বাড়তে থাকে, তখন একটা ভয়ানক ডিপ্রেশন নেমে আসে, এবং সেই ডিপ্রেশনের একমাত্র চরম সম্ভাব্য পরিণতি নিজে শেষ হয়ে যাওয়া, অন্যকে শেষ করে দেওয়া। তাই আগে নিজে শেষ করার মতো সেই সাহস না থাকায় বাড়ির মহিলাদের আগে হত্যা করে, বা যারা দুর্বল, তারপর তারা সেই মুহূর্তে তাদের একটা ইন্টেন্স গিল্ট ফিলিং হয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট বলি, মানে যতটা আউট অফ প্রপোর্শন গিল্ট ফিলিং হয়ে তখন বেরিয়ে গিয়ে রাস্তায় তারা এই ঘটনাটা ঘটাতে পারে। আর ডাক্তারবাবু আর একটা আপনার কাছে আমার শেষ প্রশ্ন, দেখুন একদম বাড়ির যে নাবালক ছেলেটি যাকে নিয়ে 2 ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে কিন্তু তার আগে ঘটে চলা পুরো ঘটনাটা চোখের সামনে দেখেছে, জানতো, তারপরে গাড়িতে উঠেছে। আপনার কি মনে হয় পরিবারের এমন মানসিক স্থিতি কিভাবে হলো যে ওই নাবালক সন্তান, যার এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, সে গোটা ঘটনাটা জেনেছে, তারপরও নিজের ইচ্ছাতে গাড়িতে উঠে সেও যাচ্ছে? সেই নাবালকটার ব্যাপারে পার্টিকুলারলি আমি ইন্টারেস্টেড ছিলাম, এবং তুমি দেখবে মাঝরাতে ঘুম থেকে তুলে তাকে অসংলগ্নভাবে যেভাবে সে হাঁটতে হাঁটতে টলতে টলতে গাড়িতে ওঠে, এবং তারপরে ডিভাইডে লাগানোর পরে সে যে বেসরকারি হাসপাতালে ভর্তি আছে, তার যে মেডিকেল টিমে 4 জন আছেন, আমি একজনের সাথে কথাও বলেছি, এই মুহূর্তে সে বিপন্মুক্ত। সে কিন্তু প্রথম দিকে একটু অস্বাভাবিক আচরণ করছিল এবং ভুল কথা বলছিল। তুমি এটা বলছো, তার মধ্যে ভবিষ্যতে PTSD মানে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা হওয়ার সম্ভাবনা প্রবল, এবং PTSD তে ফ্ল্যাশব্যাক হবে। এই ঘটনাটা বারবার করে আমরা সিনেমাতে দেখেছি, ফ্ল্যাশব্যাকে কোনো একটা ঘটনা, ছোটবেলায় যে ঘটনাটা ভীষণভাবে আঘাত করে গেছে কোনো শিশু সরল মনে, সেটা বারবার ভেসে উঠবে। তাই তাকে যে বিশেষ কাউন্সিলিং দরকার, তার নাম হচ্ছে ডিপ ব্রিফিং। এই ডিপ ব্রিফিং এবং EMDR বলে একটা টেকনিক আছে, আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন রিপ্রসেসিং, এইটা না করলে ভবিষ্যতে এই সম্ভাবনায়
যে কিশোরটি রয়েছে তার কিন্তু মানসিক বিপর্যয় নেমে আসতে পারে। এবং ডাক্তারবাবু আর একটা জিনিস আপনার থেকে জানতে চাই, বলছি ধরুন এইরকম মানসিক স্থিতি তো একদিনে তৈরি হয় না, লাগাতারভাবে ডিপ্রেশন হতে 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 কোথাও একটা এমন চরমপন্থা কেউ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কি মনে হয় এই স্প্যানটা কতদিনের হতে পারে, মানে এই মানসিক অবস্থায় তারা কতদিন কাটিয়েছেন? দেখো, একজনের যখন এই জিনিসটা শুরু হতে ডিপ্রেশনটা আসতে থাকে, তখন পরিবারের বাকির মধ্যে একটা ডমিনো এফেক্ট কাজ করে। ডমিনো মানে হচ্ছে অনেকগুলো সাইকেল যদি রাখা থাকে, তুমি একটা সাইকেলকে ধাক্কা মারলে বাকি সাইকেলগুলো পরবর্তীকালে পড়ে যাবে। তাই এক্ষেত্রে দীর্ঘমেয়াদী একটা মানসিক অবসাদ এবং একটা ডমিনেন্ট রোল যে প্লে করছে, সে বাকি সাবমিসিভ পার্টনারদের তাদেরকেও কিন্তু একটা সার্কেলের মধ্যে নিয়ে আসে। এবং আমরা জানি যে সুইসাইডের একটা টার্ম ইউজ করা ওয়ার্থার এফেক্ট, সরোজ অফ কিং ওয়ার্থার নিয়ে একসাথে অনেক মানুষ কিন্তু একসাথে কাল্ট সুইসাইডের প্রবণতা থাকে। কিন্তু এটা তো ভিসেরা রিপোর্ট আসবে, কিন্তু পোস্টমর্টেমের প্রারম্ভিক রিপোর্ট তো বলেইছে এটা খুনের ঘটনা, পায়েসের মধ্যে বিষক্রিয়া ছিল। তাই একটা মানুষ যখন এই দিকবিদিক জ্ঞান শূন্য হয়, সিভিয়ার ডিপ্রেশনে নিজেকে শেষ করে দেয় এবং আমার পরবর্তী প্রজন্মও যাতে শেষ হয়ে যায়, যাতে তারা দুর্ভোগ না বহন করে, এই মনোবৃত্তি তাদের মধ্যে কাজ করে। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আমাদের এতটা আলোকিত করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, রমি সুদেশ সঙ্গে কি একজনই খুন করেছে নাকি প্রসূন প্রণয় নিজেরাই নিজেদের স্ত্রীকে খুন করে নিশ্চিত হতে এবার সায়েন্টিফিক এভিডেন্স সংগ্রহে জোর দিচ্ছে পুলিশ। ডাক্তারদের সবুজ সংকেত মিললেই নেওয়া হবে দুই ভাইয়ের আঙুলের ছাপ। কিভাবে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে জানবো। আমাদের সঙ্গে সুজয় রয়েছেন টেলিফোন লাইনে। সুজয়, দেখো দীপ, ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ময়নাতদন্তে যে তাদেরকে খুন করা হয়েছিল, কিন্তু কে খুন করেছে এবং কাকে কে খুন করেছে এই তথ্যটা এখনো পর্যন্ত পুলিশের সামনে আসেনি। সেই কারণেই তারা সায়েন্টিফিক এভিডেন্স অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটা জানতে চাইছে যে কে কাকে খুন করেছে। অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে এক ভাই কি দুই বউকে খুন করেছে, নাকি যে যার নিজের বউকে নিজের হাতে খুন করেছে, এটা স্পষ্ট হওয়া জরুরি। তাই ডাক্তারদের সবুজ সংকেত পেলেই তদন্তকারীরা তাদের ফিঙ্গারপ্রিন্ট সেটা সংগ্রহ করবে, ফরেনসিক এক্সপার্টকে সঙ্গে নিয়ে সংগ্রহ করা হবে। এবং একসঙ্গে বাড়ির তিনতলায় যে ছুরিটি পাওয়া গেছিল, রক্তমাখা ছুরিটি বিছানায় পাওয়া গেছিল, সেখান থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। ফলে একটা বিষয় স্পষ্ট, সেখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে কে কাকে খুন করেছে এবং কতজনের ফিঙ্গারপ্রিন্ট আছে। তার মাধ্যমে তদন্তকারীরা একটা কনক্লুশন, একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারবেন যে কি ঘটেছিল বা কে বা কাকে খুন করেছিল। অনেক ধন্যবাদ সুজয়, নজর রাখো।